আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বিগত ক্লাসে আমি উদ্ভিদ বিজ্ঞানের যে কোষ ও কোষের গঠনের প্রথম কোষের আলোচনাটুকু করছিলাম। আজকে আমরা উদ্ভিদ কোষের একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন এবং একটা আদর্শ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সম্পর্কে একদম ডিটেইলসে জানার চেষ্টা করব। এখান থেকে কি এমসিকিউ আসে, এখান থেকে কি সিকিউ আসে, কোন কোশ্চেন কিভাবে আসলে আমরা কিভাবে অ্যানসার করব, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমাদের আজকের মূল টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং একটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষের গঠন। উদ্ভিদ কোষ কি, প্রাণী কোষ কি, এগুলো নিয়ে কিন্তু আমাদের বিগত ক্লাসে এই অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। আমরা আজকে জাস্ট শুধু এই টপিকটাই শিখবো। ঠিক আছে? এই ক্লাসের মাধ্যমে আমরা শুধু এই দুটো টপিক আজকে শিখবো। দেখো, আমি আজকে একটা চিত্র অলরেডি আঁকাই ফেলছি, তাই না? এই চিত্রটা একটা আদর্শ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠন। ঠিক আছে? এটা আমরা পরে পড়তেছি। প্রথমেই দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তোমাকে সবার আগে জানতে হবে আদর্শ জিনিসটা কি। আদর্শ মানে হচ্ছে কোনো একটা কোষের ভিতরে যদি কোষের সকল অঙ্গাণু অর্থাৎ কোষের যতগুলো বৈশিষ্ট্য সম্ভব সব বৈশিষ্ট্য যদি তার ভিতরে উপস্থিত থাকে সেই কোষটাকে বলা হয় থাকে একটা আদর্শ কোষ। ঠিক আছে? এই কোষটা যদি হয় একটা উদ্ভিদের তাহলে তাকে বলবো একটা আদর্শ উদ্ভিদ কোষ। ঠিক আছে? প্রকৃতিতে কোনো কিছু কিন্তু আদর্শ পাওয়া যায় না। আমরা কি করব, একটা কোষকে আদর্শ ধরে নিয়ে তাকে আমরা গঠনটাই করে ফেলবো। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, তাই না? একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে মূলত দুইটা উপাদান থাকবে। একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে দুইটা উপাদান থাকবে। প্রথম উপাদানকে বলা হয় থাকে জড় উপাদান এবং দুই নম্বর উপাদানকে বলা হয় থাকে সজীব উপাদান। ঠিক আছে? তাহলে প্রথম উপাদানটার নাম জড় উপাদান এবং দ্বিতীয় উপাদানটার নাম সজীব উপাদান। ওকে, তাহলে দেখো, প্রথম উপাদানটা জড়। এই জড় উপাদানের ভিতরে আছে মাত্র দুইটা উপাদান। একটাকে বলা হয় থাকে কোষ প্রাচীর এবং আরেকটাকে বলা হয় থাকে কোষস্থ নির্জীব বস্তু। ঠিক আছে? তাহলে এই জড় উপাদান আছে কয়টা? দুইটা। একটা আছে কোষ প্রাচীর, আরেকটা আছে কোষস্থ নির্জীব বস্তু। ঠিক আছে? তাহলে এই কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তুকে বলা হয় থাকে একটা একটা উদ্ভিদ কোষের জড় অংশটা। ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষের জড় অংশকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা কোষ প্রাচীর আর একটা হচ্ছে কি কোষস্থ নির্জীব বস্তু। এখন এই কোষের যে নির্জীব বস্তু আছে, এই কোষের নির্জীব বস্তু আছে তিন প্রকার। একটা আছে সঞ্চিত পদার্থ, একটা আছে নিঃসৃত পদার্থ, আর কিছু আছে বর্জ্য পদার্থ। ঠিক আছে? তাহলে এই কোষস্থ নির্জীব বস্তু কি কি আছে? সঞ্চিত পদার্থ আছে, নিঃসৃত পদার্থ আছে এবং কি বর্জ্য পদার্থ আছে। তাহলে প্রথমে আসে হচ্ছে সঞ্চিত পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থ একটা উদ্ভিদের কোষের ভিতরে সঞ্চিত থাকে সেই সমস্ত পদার্থকে আমরা বলবো সঞ্চিত পদার্থ। এরপর আসে হচ্ছে নিঃসৃত পদার্থ। নিঃসৃত নিঃসৃত মানে কি? নিঃসৃত মানে হচ্ছে যে সমস্ত পদার্থ একটা উদ্ভিদ কোষ থেকে ক্ষরিত হয় অর্থাৎ নিঃসৃত হয় তাকে বলবা নিঃসৃত পদার্থ। আর একটা পদার্থ আছে বজ্র পদার্থ। ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত পদার্থ উদ্ভিদ দেহের ভিতরে অর্থাৎ উদ্ভিদ কোষের ভিতরে কি হিসাবে থাকে? বজ্র হিসাবে থাকে, তাকে বলা হয় থাকে বর্জ্য পদার্থ। এখন এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে। এটা কিন্তু কখনোই কোনো সিকিউ প্রশ্নে আসে না যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন ব্যাখ্যা করো বা একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকাও। ঠিক আছে? এটা কিন্তু কখনোই পরীক্ষা আসে না। তোমরা যখন প্র্যাকটিক্যাল লিখবা তোমাদের প্র্যাকটিক্যালের ভিতরে দেখবে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকাতে হয়। ঠিক আছে? কিন্তু সাধারণত পরীক্ষার খাতায় কখনো এটা আসে না। পরীক্ষা এখান থেকে কি আসে? এমসিকিউ প্রশ্ন আসে। এমসিকিউ প্রশ্ন কি আসে? যে উদ্ভিদের দেহের ভিতরে সঞ্চিত পদার্থ কি কি আছে, এটা তোমাকে বলে যে নিচের কোনটা উদ্ভিদের দেহের সঞ্চিত পদার্থ নয়। একটা আদর্শ উদ্ভিদের সঞ্চিত পদার্থ থাকে তিনটা। কয়টা থাকে? তিনটা। একটাকে বলা হয় থাকে কার্বোহাইড্রেট, একটাকে বলা হয় থাকে প্রোটিন, আর একটাকে বলা হয় থাকে লিপিড। ঠিক আছে? তাহলে উদ্ভিদের দেহে সঞ্চিত পদার্থ কয়টা থাকে? তিনটা। একটাকে বলা হয় থাকে কি? কার্বোহাইড্রেট, একটাকে বলা হয় থাকে প্রোটিন, আর একটাকে বলা হয় থাকে লিপিড। তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে কি কি সঞ্চিত পদার্থ থাকে? তিনটা সঞ্চিত পদার্থ। একটা কার্বোহাইড্রেট থাকবে, লিপিড থাকবে এবং প্রোটিন থাকবে, যেটাকে আমরা সংক্ষেপে সিপিএল। প্রত্যেকটা উপাদানের প্রথম অক্ষরটা নিয়ে আমি একটা ছন্দ আকারে দিয়ে দিছি। এটাকে বলা হয় থাকে সিপিএল, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এখন আসি উদ্ভিদের কোষ থেকে কোন কোন পদার্থ নিঃসৃত হয়, এটা তোমাকে একটু জানতে হবে যে নিঃসৃত পদার্থগুলো কি কি আছে। উদ্ভিদের দেহ থেকে বা উদ্ভিদ কোষ থেকে চারটা পদার্থ নিঃসৃত হয়, যেটাকে আমরা একটা সুন্দর ছন্দের মাধ্যমে জানতে পারি, যেটাকে আমরা ছন্দ দিতে পারি HIPEN, হাইপেন দিই। আমরা লেখার সময় যে হাইপেনটা দিই এটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি।
এইচ তে কি, এইচ তো হচ্ছে হরমোন। তাহলে উদ্ভিদের কোষ থেকে কোন পদার্থ প্রথমে নিঃসৃত হবে? হরমোন। পিতে কি, পিতে পিগমেন্ট। অনেকেই পিগমেন্ট কি এটা জানো না, ঠিক আছে? পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ, ঠিক আছে? যে সমস্ত পদার্থের কারণে কোন একটা কোষ বা কোন একটা জিনিস রঙিন হয় তাদেরকে বলা হয় পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। তাহলে পি উপাদানটা আমরা পেয়ে গেছি। এরপর আসি ই। ইতে হচ্ছে এনজাইম, ঠিক আছে? তাহলে ইতে কি, এনজাইম। লাস্টে যে এনটা থেকে গেছে, এই এন মানে হচ্ছে নেকটার। তাহলে আমি বলছিলাম একটা আদর্শ উদ্ভিদের কোষ থেকে কি কি জিনিস নিঃসৃত হয়? চারটা জিনিস: হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। যেটাকে আমরা একটা সুন্দর ছন্দ দিয়ে মনে রাখতে পারি, HIPEN, হাইপেন দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে আমার উদ্ভিদের জড় উপাদানগুলো যা যা ছিল ওভারঅল সবকিছুর আলোচনা আমাদের শেষ। এখন আসি একটা উদ্ভিদের কি কি সজীব উপাদান থাকে, এটা তোমাকে জানতে হবে যে উদ্ভিদের দেহের ভিতরে সজীব উপাদান কি কি আছে। এখন আসি সজীব উপাদানের ভিতরে আসলে কি কি থাকবে। উদ্ভিদের কোষ প্রাচীর তো আমরা জানি যে উদ্ভিদের বাইরে যে জড় কোষ আবরণী দিয়ে আবৃত থাকে সেটাকেই আমরা বলি কোষ প্রাচীর, যেটা মূলত দেখছিলেন বিজ্ঞানী রবার্ট হুক, তাই না? তাহলে সজীব উপাদানের ভিতরে কি কি থাকবে? উদ্ভিদ ভেতর থেকে একটা আবরণী দিয়ে আবৃত থাকবে, যে আবরণীকে বলা হয় থাকে কোষ ঝিল্লি। কি বলা হয়? কোষ ঝিল্লি। তাহলে উদ্ভিদ বাইরে থেকে যে আবরণী দিয়ে আবৃত ছিল সেটা ছিল জড় প্রাচীর, যেটাকে আমরা কোষ প্রাচীর বলছিলাম। উদ্ভিদ ভেতর থেকে যে সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকবে ওই ঝিল্লিটাকে বলা হয় থাকে কোষ ঝিল্লি, ঠিক আছে? এরপর আসি কোষ ঝিল্লির পরে আছে ওর ভিতরে যে প্রোটোপ্লাজমটা থাকবে। এখন তুমি যদি প্রোটোপ্লাজম থেকে ওর নিউক্লিয়াসটাকে আলাদা করে দাও তখন তার নাম হয়ে যায় সাইটোপ্লাজম, ঠিক আছে? তাহলে থাকবে কোষ ঝিল্লি, থাকবে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজম থেকে অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে আমরা আলাদা করে দিচ্ছি কি, নিউক্লিয়াস। তাহলে লাস্টের জিনিসটা কি, নিউক্লিয়াস। তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের সজীব উপাদানের ভিতরে কি কি থাকে? একটা থাকবে কোষ ঝিল্লি, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। এই তিনটা উপাদানের সমন্বয়ে তৈরি। এখন আসি এই কোষ ঝিল্লিটা আসলে কি, এটা নিয়ে আমরা আলোচনা অলরেডি কিছু কিছু জিনিস আমরা করে ফেলছি, যে কোষ ঝিল্লিটা হচ্ছে সাইটোপ্লাজমের ঠিক বাইরে, কিন্তু কোষের বাইরে না। সাইটোপ্লাজমের বাইরের দিকে একটা সজীব আবরণে আবৃত থাকবে, এই সজীব আবরণীকে বলা হয় থাকে কোষ ঝিল্লি, ঠিক আছে? ওইটা নিয়ে আমরা পরের লেকচার অর্থাৎ পরের ভিডিওতে কোষ ঝিল্লি নিয়েই সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব। এরপর আসি হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে আমরা তো জানি উদ্ভিদের কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আসে ওই সজীব উপাদানটুকু সবটুকুকে আমরা বলি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে সরাই ফেলো তখন তার নাম হয়ে যায় সাইটোপ্লাজম। একটা সাইটোপ্লাজমের ভিতরে দুই ধরনের জিনিস থাকে, একটাকে বলবা সাইটোপ্লাজমীয় মাতৃকা, অর্থাৎ ওর ভিতরে যে ওর ম্যাট্রিক্সটা থাকবে তাকে বলবা সাইটোপ্লাজমীয় মাতৃকা, এবং ওর ভিতরে যে অঙ্গাণুগুলো থাকবে তাদেরকে বলা হয় থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে একটা সাইটোপ্লাজমে কি কি থাকে? একটা থাকে ম্যাট্রিক্স অর্থাৎ মাতৃকা, এবং আরেকটা থাকবে কি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এই অঙ্গাণুগুলো অনেকগুলো অঙ্গাণু আছে, যারা মানে মোটামুটি ভাবে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পার করছো, সেকেন্ড ইয়ার উঠছো, তারা মোটামুটি এই অঙ্গাণুগুলো নিজের মতো করে মুখস্থ করার চেষ্টা করছো, ঠিক আছে? এই অঙ্গাণুগুলোর একটা আছে প্লাস্টিড, একটা আছে ক্লোরোপ্লাস্ট, একটা আছে ক্রোমোপ্লাস্ট, একটা আছে মাইটোকন্ড্রিয়া, একটা আছে গোলজি বডি। এরকম বহু প্রকারের কোষীয় অঙ্গাণু থাকে যারা মূলত কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজমে। এই জন্য এদেরকে বলা হয় থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে কিছু কিছু অঙ্গাণু থাকে যাদেরকে কি থাকে, আবরণী বেষ্টিত থাকে, আবার কিছু কিছু অঙ্গাণু থাকে যাদের ভিতরে কোনো আবরণী থাকে না। তাহলে তোমাকে একটা যে কোনো একটা যদি তুমি জানো যে কে আবরণী বিশিষ্ট আবার কে আবরণী বিহীন, তাহলে কিন্তু তোমার একটা কোশ্চেন ওখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে তুমি একটা বাদ দিলেই কিন্তু আরেকটার অ্যানসার তুমি বের করতে পারবা, ঠিক আছে? তোমাকে জানতে হবে যে আমার আবরণী বিহীন অঙ্গাণু কি কি আছে, অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে এই অঙ্গাণুগুলোর ভিতরে আবরণী বিহীন কে কে থাকে এটা তোমাকে জানতে হবে। আবরণী বিহীন, এই আবরণী বিহীন অঙ্গাণু আছে টোটাল 6টা। এর ভিতরে 3টা থাকে কোষীয় কঙ্কাল যাদেরকে আমরা সাইটোস্কেলিটন বলি। কোষের ভিতরে যে কঙ্কালগুলো থাকে তাদেরকে বলা হয় থাকে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল। 3 ধরনের কোষীয় কঙ্কাল আছে, একটার নাম মাইক্রোটিউবিউল, ঠিক আছে? একটার নাম মাইক্রোটিউবিউল, একটার নাম মাইক্রোফিলামেন্ট, একটার নাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে দেখো এই তিনটা যে ফিলামেন্ট আমরা পড়লাম এই তিনটা ফিলামেন্টকে বলা হয় থাকে একসাথে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন।
সাইটোস্কেলিটন বা এদেরকে আমরা বলি কোষীয় কঙ্কাল। এদেরকে আমরা সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল নামে ডাকি। তাইলে এই তিনটা ছাড়াও আরো তিনটা আছে যাদেরকে কোনো আবরণী দিয়ে আবৃত থাকে না। সেই তিনটা অঙ্গাণুর প্রথমটার নাম রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। দ্বিতীয় নাম্বারটার নাম প্রোটিওসোম, এবং লাস্টের নাম্বারটার নাম সেন্ট্রিওল, ঠিক আছে। তাহলে এই ছয়টা জিনিসের কোনো কি থাকে না, এই ছয়টা অঙ্গাণুর কোনো কি থাকে না, কোনো আবরণী থাকে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখান থেকে কোশ্চেন দেবে নিচের কোন অঙ্গাণুটি আবরণী বিশিষ্ট, এখান থেকে তিনটা দিয়ে আর একটা অ্যানসার দেবে যেটা আবরণী বিশিষ্ট থাকে। অর্থাৎ এখান থেকে আসবে কি এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা জানলাম একটা সাইটোপ্লাজমের দুইটা অংশ থাকে, একটা ওর মেইন মাতৃকা এবং ওর ভিতরে কিছু অঙ্গাণু থাকে যাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর ভিতরে কিছু কিছু অঙ্গাণু আছে যাদেরকে কি করা যায়, যাদের আবরণী বেষ্টিত থাকে, যাদেরকে আমরা আবরণী বিশিষ্ট অঙ্গাণু বলি। আবার এরকম কিছু অঙ্গাণু আছে যাদের ভিতরে কোনো অঙ্গাণু আবরণী থাকে না, এই অঙ্গাণুগুলোকে বলা হয় থাকে আবরণীবিহীন অঙ্গাণু। এটা আমরা জানলাম। এরপর আসি সাইটোপ্লাজমের পরে থাকে নিউক্লিয়াস, তাই না। সাইটোপ্লাজমের পরের অংশটার নাম নিউক্লিয়াস। এই একটা নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে কোষের কেন্দ্রিকা ও প্রাণ কেন্দ্র, অর্থাৎ একটা কোষের যাবতীয় কার্যাবলী যে সম্পাদন করে তাকে আমরা বলি নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের ভিতরে কিছু অংশ থাকে, তাই না। নিউক্লিয়াসটা আমরা যখন গঠন করব হিউজ ভাবে, তখন এখানে আমরা নিউক্লিয়াসের গঠনটা আমরা করে ফেলবো, ঠিক আছে। এখন আমরা জাস্ট শুধু নিউক্লিয়াসের ভিতরে কয়টা উপাদান থাকে এটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে দেখো একটা নিউক্লিয়াস যে আবরণী দিয়ে আবৃত থাকে ওটাকে বলা হয় থাকে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে। মেমব্রেন মানে হচ্ছে আবরণী, তাহলে যে আবরণী দিয়ে একটা নিউক্লিয়াস আবৃত থাকে ওইটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এরপর দেখো নিউক্লিয়াসের ভিতরে কিছু তরল ছড়ানো ছিটানো থাকে যাদেরকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে তরলটা থাকে তাকে বলবো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। এরপর দেখো নিউক্লিয়াসের ভিতরে একটা জায়গা থাকে যে জায়গায় ওখানে ঘন কিছু তরল থাকে, ওই জায়গাটার নাম বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এরপরে দেখো নিউক্লিয়াসের ভিতরে যখন একটা কোষ বিশ্রামরত অবস্থায় থাকে তখন ওর ভিতরে কিছু কুণ্ডলী পাকানো সুতার মতো অংশ দেখা যায় যাদেরকে আমরা ক্রোমাটিন বা ক্রোমোজোম বলি, ঠিক আছে। এদেরকে বলা হয় থাকে ক্রোমাটিন বা ক্রোমোজোম, ক্লিয়ার। এখন দেখো আমরা যে জড় উপাদানের ভিতরে যে প্রশস্ত নির্জীব বস্তু পড়ছিলাম, তাই না, তিন প্রকার, সঞ্চিত পদার্থ, নিশ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ। ওখান থেকে তোমরা বর্জ্য পদার্থগুলো দুই একটা নাম মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। বর্জ্য পদার্থগুলো আবার লাস্টের বইয়ের লাস্ট গিয়ে এখানে একটু আলোচনা আছে যে বর্জ্য পদার্থ মূলত বিভিন্ন বর্জ্য আছে, ল্যাটেক্স আছে, গাম আছে, তাই না, এইগুলো আছে। এর ভিতরে একটা খনিজ বর্জ্য আছে, ওই খনিজ বর্জ্যটার ভিতরে প্রধান খনিজ বর্জ্যটার নাম ক্যালসিয়াম অক্সালেট। এটা মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউতে আসে, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা নিউক্লিয়াসের মূল উপাদান। একটা নিউক্লিয়াসের মূল উপাদান চারটা। এর বাইরের আবরণীকে বলবা নিউক্লিয়ার মেমব্রেন, ওর ভিতরে যে তরল পদার্থটা থাকবে তাকে বলবা নিউক্লিওপ্লাজম, ওর ভিতরে যে গাঢ় থকথকে তরলটা থাকবে তার নাম নিউক্লিওলাস, এবং ওর ভিতরে যে সূত্রাকার ক্রোমাটিন তন্তু থাকবে তাকে আমরা ক্রোমোজোম বা ক্রোমাটিন বলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, ঠিক আছে। এখন দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে যে জড় উপাদানটা ছিল, এই জড় উপাদানের মূল অংশ ছিল কিন্তু একটা কোষ প্রাচীর। মনে রাখবা কোষ প্রাচীর। তাহলে দেখো আমার প্রথম টপিকটা কিন্তু পড়া শেষ, অর্থাৎ আমার একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন কিন্তু অলরেডি পড়া শেষ। এখন আমরা পড়বো কোষ প্রাচীর কি। কোষ প্রাচীর হচ্ছে একটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কিন্তু কোনো প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে কোষ প্রাচীর কোন কোষের অনন্য বৈশিষ্ট্য? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। মনে রাখবা কোনো প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কোন কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোনো প্রকারের প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায় না। এখন তোমরা আরো একটা কথা মনে রাখবা, উদ্ভিদ কোষ ছাড়াও আরো দুইজনের কিন্তু কোষ প্রাচীর থাকে, একজন ব্যাকটেরিয়া আর একজন ছত্রাক। মনে রাখবা উদ্ভিদ কোষ ছাড়াও আরো কার কার কোষ প্রাচীর আছে? ছত্রাকের কোষ প্রাচীর থাকে এবং কি ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে। তাহলে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এর সাথে উদ্ভিদ, এই তিনজনেরই কিন্তু কোষ প্রাচীর মানে মেইন ক্ষেত্রে তিনজনেরই কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কোন কোন কার অনন্য বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর।
এখন জানতে হয় যে এই কোষ প্রাচীর আমাদের ভৌত গঠন সম্পর্কে, অর্থাৎ তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে কোষ প্রাচীরের ভৌত গঠন চিত্র সহ বর্ণনা করো। গ দাগের প্রশ্নে অথবা ঘ দাগের প্রশ্নে এটা আসতে পারে, বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে এবং চিত্র অঙ্কন করার পাশাপাশি তোমাকে কি করতে হবে, এর ব্যাখ্যাটুকু লিখতে হবে। তাহলে আমরা এখন চলে যাব একটা আদর্শ উদ্ভিদ কোষের ভৌত গঠনে কি কি অংশ আছে। দেখো, একটা আদর্শ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভৌত গঠনে মূলত তিনটা প্রাচীর দেখা যায়। অর্থাৎ তুমি যদি একটা বিকশিত কোষ প্রাচীর নাও, একটা বিকশিত কোষ প্রাচীরের কয়টা উপাদান, তিনটা পর্দা দিয়ে আবৃত থাকে। কয়টা পর্দা? তিনটা পর্দা। এর প্রথম পর্দাকে বলা হয় থাকে মধ্য পর্দা। কি পর্দা? মধ্য পর্দা। দেখো, আমি যদি মধ্য পর্দাটাকে চিহ্নিত করতে চাই, দেখো আমার এই চিত্রে এখানে গাঢ় কালো রঙের একটা উপাদান আছে। ঠিক আছে, এই পর্দাটাকে বলা হয় থাকে মধ্য পর্দা। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে কোষ প্রাচীরের এই পর্দাটার নাম হচ্ছে কি পর্দা? মধ্য পর্দা। ঠিক আছে, তাহলে এই পর্দাটাকে কি নামে ডাকা হয়? মধ্য পর্দা। এখন তোমাকে এই মধ্য পর্দা সম্পর্কে বেশ কিছু তথ্য লিখতে হবে যে মধ্য পর্দাটা আসলে কি থেকে তৈরি করা হয়। মনে রাখবা, মধ্য পর্দাটা তৈরি করা হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্য পর্দা তৈরির সূচনা হয়। ঠিক আছে, তাহলে এটা কখন তৈরি হয়? মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে। এই মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকলের সমন্বয়ে এই মধ্য পর্দাটা তৈরি হয়। তাহলে মধ্য পর্দার মূল উপাদান কি কি আছে? এরা আছে ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। এটা মাথায় রাখবে। তাহলে পেকটিন জাতীয় ভেসিকল এবং ফ্রাগমোপ্লাস্ট, এই দুটো উপাদানের সমন্বয়ে মূলত মধ্য পর্দাটা তৈরি হয়। এবং এই মধ্য পর্দা তৈরির সময় সবথেকে বেশি পরিমাণে থাকে এই পেকটিক অ্যাসিড। ঠিক আছে, এজন্য এই মধ্য পর্দাটা দেখতে কিছুটা গাঢ় তরল পদার্থের মতো মনে হয়। ঠিক আছে, এরপর আসি এই মধ্য পর্দাটা আসলে কাজটা কি। এই মধ্য পর্দাটা দুইটা কোষের ভিতরে একটা বৈষম্যবেদ্য পর্দা হিসেবে কাজ করে। বুঝতে পারছো? এরপরে দেখো, মধ্য পর্দার উপরে যদি কখনো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয়, তখন ওই পর্দাটার নাম হয়ে যায় প্রাইমারি পর্দা। তাহলে মধ্য পর্দার ঠিক পরের অংশের নাম কি? মধ্য পর্দার ঠিক পরের অংশের নাম প্রাইমারি পর্দা। এটা মাথায় রাখবা। তাহলে মধ্য পর্দার পরের অংশের নাম প্রাইমারি পর্দা। এই প্রাইমারি পর্দাটা আসলে কি, এই মধ্য পর্দার উপরে কিছু রাসায়নিক জমা হয়, হওয়ার ফলে কি তৈরি করে, আর একটা প্রাচীর তৈরি করে। দেখো, আমি লাল কালি দিয়ে একটা প্রাচীর আঁকাইছি, তাই না? এই মধ্য পর্দার ঠিক উপরে লাল কালি দিয়ে একটা প্রাচীর আঁকাইছি। এই প্রাচীরকে বলা হয় থাকে কি প্রাচীর? প্রাইমারি প্রাচীর। এটা প্রাইমারি প্রাচীরটা কিভাবে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কিসের সমন্বয়ে? গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে। এই তিনটা উপাদান যদি কোনো মধ্য পর্দার উপরে জমা হয়, তখন একটা পর্দা তৈরি করে। ওই পর্দাটার নাম হচ্ছে প্রাইমারি পর্দা। ঠিক আছে, এরপর দেখো, প্রাইমারি পর্দার উপরে যদি আবার সেলুলোজ বা লিগনিন জমা হয়, এই দেখো আমি তিনটা পর্দা দিয়ে দিয়েছি, তাই না? এই যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হয় থাকে সেকেন্ডারি পর্দা। অর্থাৎ কোনো প্রাইমারি প্রাচীরের উপরে যদি সেলুলোজ বা লিগনিন জমা হয়, তখন তাকে আমরা বলি সেকেন্ডারি পর্দা। তাহলে আরেকটা পর্দার নাম সেকেন্ডারি পর্দা। দেখো তো, তাহলে আমি লিখছিলাম একটা বিকশিত কোষ প্রাচীরের কয়টা পর্দা থাকে? তিনটা পর্দা থাকে। একটার নাম মধ্য পর্দা, একটার নাম প্রাইমারি পর্দা, আর একটার নাম কি? সেকেন্ডারি পর্দা। এই সেকেন্ডারি পর্দাটা কিভাবে তৈরি হয়? ওই প্রাইমারি পর্দার উপরে যদি সেলুলোজ এবং লিগনিন জমা হয়, ঠিক আছে, সেলুলোজ ও লিগনিন জমা হয়। মাঝে মাঝে সেলুলোজ লিগনিন ছাড়াও কিউটিনও কিন্তু জমা হতে পারে। তাহলে সেলুলোজ, লিগনিন, কিউটিন এরা যদি কোনো প্রাইমারি প্রাচীরের উপরে জমা হয়, তখন সেই প্রাচীরটার নাম হয়ে যায় সেকেন্ডারি প্রাচীর। এখন কথা হচ্ছে, সব উদ্ভিদেই কি সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে? না, উত্তর হচ্ছে না। অর্থাৎ সবাই কিন্তু সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না। এই সেকেন্ডারি প্রাচীরটা তাদেরই তৈরি হবে না যারা অধিক মাত্রায় বিপাকীয় অবস্থায় থাকে এবং যারা ভাজক অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে ভাজক টিস্যু এবং অধিক মাত্রায় বিপাকীয় টিস্যুতে কিন্তু এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক টিস্যু ও অধিক মাত্রায় বিপাকীয় কোষে, অধিক মাত্রায় বিপাকীয় কোষে। তাহলে ভাজক টিস্যুতেও কিন্তু সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, আবার অধিক মাত্রায় বিপাকীয় কোষেও কিন্তু সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়।
এখন এখান থেকে তোমাকে জানতে হবে যে এই সেকেন্ডারি প্রাচীরের কাজটা কি। এই সেকেন্ডারি প্রাচীর পানি এবং গ্যাসের প্রতি অভেদ্য, অর্থাৎ পানি এবং গ্যাস এই সেকেন্ডারি প্রাচীর ভেদ করতে পারে না। এটা একটু মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে পানি ও গ্যাসের প্রতি অভেদ্য, অর্থাৎ পানি এবং গ্যাস কিন্তু সেকেন্ডারি প্রাচীর ভেদ করতে পারে না। এখন এই তিনটা প্রাচীর ছাড়াও কখনো কখনো কোনো উদ্ভিদ কোষে আরো একটা প্রাচীর তৈরি হয়, যে প্রাচীরকে আমরা বলি টারশিয়ারি প্রাচীর। কি প্রাচীর বলি? টারশিয়ারি প্রাচীর। মনে রাখবা এই টারশিয়ারি প্রাচীরটা কিন্তু খুবই বিরল প্রকৃতির, অর্থাৎ এরা কিন্তু খুব একটা তৈরি হয় না। কোন সেকেন্ডারি প্রাচীরের উপরে যদি জাইলিন নামক একটা রাসায়নিক জমা হয়, নাম কি? জাইলিন। এই জাইলিন জমা যদি হয় তখন সেই প্রাচীর আর একটা প্রাচীর তৈরি করে, যার নাম টারশিয়ারি প্রাচীর। এখন এই টারশিয়ারি প্রাচীরটা শুধুমাত্র নগ্নবীজি উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কোন বীজি? নগ্নবীজি। এই নগ্নবীজিতে ট্রাকিট কোষে এদেরকে পাওয়া যায়, এটা মনে রাখবা। তাহলে নগ্নবীজি ট্রাকিট কোষে এদের পাওয়া যায়। তাহলে এরা হচ্ছে খুবই দুর্লভ প্রকৃতির। তাহলে দেখো আমরা যদি এখন চিত্রে আসি, তাহলে তিনটা প্রাচীর আমরা খুব সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো যে উদ্ভিদের কোষ প্রাচীরের যে তিনটা পর্দা আছে বা প্রাচীর আছে, এই তিনটা প্রাচীর আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। দেখো আমার এই যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হয় থাকে মধ্য পর্দা। ওই মধ্য পর্দার উপরে যখন সেলুলোজ হেমিসেলুলোজ জমা হয়েছে তখন তার নাম হয়ে গেছে কি? প্রাইমারি প্রাচীর। ওই প্রাইমারি প্রাচীরের উপরে যখন লিগনিন বা সেলুলোজ জমা হয়েছে তখন তার নাম হয়ে গেছে সেকেন্ডারি প্রাচীর। আর টারশিয়ারি প্রাচীরটা খুবই কি? বিরল প্রকৃতির, এটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। এখন আসি প্রাচীরের আরো দুইটা উপাদান আছে, একটাকে বলা হয় থাকে কূপ আর একটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটা তোমাকে একটু জানতে হবে যে কূপ জিনিসটা কি, প্লাজমোডেজমাটা জিনিসটা কি। দেখো আমি যখন একটা কোষ প্রাচীর আঁকাইছি তখন দেখো একটা কোষ প্রাচীরের, আচ্ছা আমি যদি একটু একটু আইডেন্টিফাই করি যে এটা মধ্য পর্দা, এটা প্রাইমারি পর্দা, এটা হচ্ছে কি? সেকেন্ডারি পর্দা। এখন দেখো আমার এই কোষ প্রাচীর আঁকানোর ভিতরে দুইটা জায়গায় আমি দুইটা ছিদ্র দিয়ে দিছি, তাই না? এই ছিদ্র দুটো দেখো প্রাচীরের সবথেকে পাতলা এলাকা। এখানে দেখো কোনো প্রাইমারি প্রাচীর নাই, কোনো সেকেন্ডারি প্রাচীর নাই, তাহলে শুধুমাত্র কি আছে? মধ্য পর্দাটা আছে, তাই না? এই প্রাচীরের সবথেকে পাতলা যে এলাকাটা, ওই এলাকাটাকে বলা হয় থাকে কূপ এলাকা বা গর্ত এলাকা, ঠিক আছে? তাহলে এই এলাকাটাকে বলা হয় থাকে কূপ এলাকা। কেন কূপ এলাকা বলতেছি? কারণ যেখানে সবথেকে পাতলা থাকে সেখানেই কিন্তু ছিদ্রটা হয়, ঠিক আছে? তাহলে এই একটা আদর্শ উদ্ভিদ কোষের প্রাচীরের কোষ প্রাচীরের যে পাতলা এলাকা, ওই পাতলা এলাকাটাকে বলা হয় থাকে কূপ। মনে রাখবা এই কূপ এলাকায় কোনো প্রাইমারি প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও সাধারণত থাকে না। যদি থাকে তাহলে কূপটা পাড়বিহীন অথবা পাড়যুক্ত হতে পারে। যদি সেকেন্ডারি প্রাচীরটা থাকতো তাহলে কূপটা পাড়বিহীন অথবা পাড়যুক্ত হতে পারে। এখন দেখো আমাদের এই যে কূপটা, এই কূপে দেখো শুধুমাত্র এই মধ্য পর্দা ছাড়া অন্য কোনো কিছু নাই, তাই না? এই দুটো কূপ দেখো খুব পাশাপাশি অবস্থান করতেছে এবং একটার একটা বিপরীতমুখী অবস্থান করতেছে, তাই না? ওই দুটো কূপ যখন একটার একটা বিপরীতমুখী অবস্থান করে তখন ওই দুটোকে বলা হয় থাকে পিট পেয়ার। কি নামে রাখা হয়? পিট পেয়ার। কখন পিট পেয়ার বলবা? যখন দুটো কূপ পাশাপাশি অবস্থান করবে, পাশাপাশি কিন্তু বিপরীত মুখে, ঠিক আছে? পাশাপাশি কিন্তু বিপরীত মুখে অবস্থান করবে, তখন ওই কূপ দুটোকে বলা হয় থাকে পিট পেয়ার। কি বলে রাখা হয়? পিট পেয়ার। পেয়ার মানে জোড়া, পিট মানে কূপ, তাহলে পিট পেয়ার মানে কি? দুটো কূপ যদি পাশাপাশি বিপরীত মুখে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় থাকে পিট পেয়ার। এখন তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, পিট মেমব্রেন। এটা নিয়ে অনেকে তোমরা কনফিউশন পড়ো, তাই না? মেমব্রেন কাকে বলে? পিট মেমব্রেন জিনিসটা কি? দেখো এই কূপ এলাকায় শুধুমাত্র মধ্য পর্দা ব্যতীত অন্য কোনো জিনিস নাই। এই মধ্য পর্দাটা যখন কূপ এলাকায় থাকে তখন ওই মধ্য পর্দাকে বলা হয় থাকে পিট মেমব্রেন। তাহলে এই মধ্য পর্দাকে তখন কি বলে রাখবা? পিট মেমব্রেন, ঠিক আছে? তাহলে পিট মেমব্রেন কখন বলবা? যদি ওই কূপটা মধ্য পর্দা দিয়ে আবৃত থাকে তখন ওই কূপ এলাকার মধ্য পর্দাকে বলা হয় থাকে, কূপ এলাকার মধ্য পর্দাকে বলা হয় কি বলা হয়? পিট মেমব্রেন নামে ডাকা হয়। এখন আমি আরো একটা টার্ম তোমাদেরকে বলছিলাম যে তোমার প্লাজমোডেজমাটা নামে কি একটা জিনিস আছে, তাই না? এই প্লাজমোডেজমাটা সম্পর্কে তোমাকে জানতে হবে যে প্লাজমোডেজমাটা এই জিনিসটা আসলে কি। প্লাজমোডেজমাটা মানে হচ্ছে দুইটা কোষের ভিতরে প্রোটোপ্লাজমিক বা সাইটোপ্লাজমিক একটা সূক্ষ্ম নালীর মাধ্যমে প্রোটোপ্লাজমিক সংযোগ রক্ষা হয়। এই প্রোটোপ্লাজমিক সংযোগ রক্ষা হয় যে সূক্ষ্ম নালীটার মাধ্যম দিয়ে, এই নালীটাকে বলা হয় থাকে প্লাজমোডেজমাটা, ঠিক আছে?
তাহলে দুটো কোষের মাঝে যে নালী দিয়ে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা হয়, সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা, এই নালীটাকে বলা হয় থাকে প্লাজমোডেজমাটা। এটাই হচ্ছে আবার একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠন। এইটাই তোমাকে পরীক্ষার খাতায় সুন্দর করে এইভাবে আঁকাতে হবে এবং সুন্দর করে এইভাবে ব্যাখ্যা সহ লিখতে হবে। তাহলে তোমাকে 3 মার্ক যদি থাকে 3 মার্ক মাস্ট দিবে, এবং 4 মার্কের প্রশ্ন যদি থাকে 4 মার্ক তোমাকে মাস্ট দিবে। এটা আমরা পড়লাম কিন্তু ভৌত গঠন। এবার তোমাকে জানতে হবে একটা আদর্শ কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা, ঠিক আছে? অর্থাৎ কি কি রাসায়নিক দিয়ে একটা কোষ প্রাচীর তৈরি হয়। দেখো রাসায়নিক গঠন কিন্তু অলরেডি আমার এখান থেকেই পড়া হয়ে গেছে। কি কি, যে মধ্য পর্দায় কোনটির পরিমাণ বেশি থাকে, দেখো এরা তৈরি হয় কি কি দিয়ে, ফার্মোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় বেসিকল। এবং এই মধ্য পর্দায় কিসের পরিমাণ বেশি থাকে, পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। এরপরে আমি যদি প্রাইমারি প্রাচীরে যেতাম, তাহলে ওখানে কি কি ছিল, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোজেন। দেখো আমরা রাসায়নিক গঠনটা একটু পড়ে ফেলি, যে আমাদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে কি কি আসে। দেখো আমার কোষ প্রাচীরে তো 3টাই পর্দা আছে, তাই না? এই 3টা পর্দা, প্রথম পর্দাটার নাম তো মধ্য পর্দা, তাই তো? এই মধ্য পর্দায় কি কি থাকে, পেকটিন জাতীয় ভেসিকল থাকবে এবং ফার্মোপ্লাস্ট থাকবে, এটা তো আমরা সবাই জানি। এখানে সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে, এই পেকটিক অ্যাসিড বেশি পরিমাণ থাকে, এটা একটু মনে রাখবা। এরপরে 2 নম্বর পর্দাটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর, তাই তো? প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীরটা তৈরি হয়েছিল কি কি দিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তাহলে এর রাসায়নিক উপাদান কি হবে, হেমিসেলুলোজ, সেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিনের সমন্বয়, তাই তো? এটা তো আমরা বুঝতে পারছি যে এই 3টা উপাদানের সমন্বয়ে মূলত প্রাইমারি প্রাচীরটা তৈরি হয়। এখন এই হেমিসেলুলোজের ভিতরে একটা হেমিসেলুলোজের নাম জাইলোগ্লুক্যান। এই জাইলোগ্লুক্যান নামক যে হেমিসেলুলোজটা আছে, এরা কোষ প্রাচীর গঠনের সময় ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। অর্থাৎ এরা কোষ প্রাচীরের কি হিসাবে কাজ করবে, ক্রস লিঙ্ক হিসাবে কাজ করবে, এটা তো মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা একটা হেমিসেলুলোজের নাম পড়লাম জাইলোগ্লুক্যান। এই জাইলোগ্লুক্যানটা কি করে, কোষ প্রাচীর যখন গঠিত হয় তখন ওই কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। এরপরে আমি যদি আসি সেকেন্ডারি প্রাচীরে, তা আমরা তো জানি যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় মূলত সেলুলোজ এবং লিগনিন কিউটিনের সমন্বয়ে, তাই না? তাহলে এর মূল উপাদান কি, সেলুলোজ এবং কি লিগনিন। এখন কখনো কখনো কিন্তু লিগনিনের সাথে কিউটিন, সুবেরিনও যুক্ত থাকতে পারে। এরপরে যদি আসি টারশিয়ারি প্রাচীর, মাঝে মাঝে এটাও কিন্তু আসে যে টারশিয়ারি প্রাচীরের রাসায়নিক উপাদান কি, এই টারশিয়ারি প্রাচীরের মূল রাসায়নিক উপাদান কিন্তু জাইলিন, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? মানে টারশিয়ারি প্রাচীরটা মূলত কি দিয়ে তৈরি হয়, জাইলিন দিয়ে তৈরি হয়। এটাই আমার কি কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, ঠিক আছে? লাস্ট এবং সর্বশেষ যে আমার কোষ প্রাচীর সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, যেটা খুবই পরীক্ষায় আসে। খ দাগের প্রশ্নের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ খুবই আসে, এবং তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ভুল দাগাই দিয়ে আসো, যে তোমাদের বেসিকের দুর্বলতার কারণে মনে হয় যে এইটা অ্যানসার দাগাবো নাকি ওইটা অ্যানসার দাগাবো। খুব সুন্দরভাবে এটা বুঝবা। দেখো আমরা তো জানি এখানে যতগুলো জিনিস পড়লাম ম্যাক্সিমাম পর্দার উপরেই কিন্তু সেলুলোজ জিনিসটা আছে। তাহলে তোমাকে যদি কেউ হুট করে একটা প্রশ্ন করে যে কোষ প্রাচীরের মূল উপাদান কি, তুমি কিন্তু এক নাগাড়েই বলে দিতে পারবা কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এটা তুমি বলতেই পারবা যে কোষ প্রাচীরের মূল উপাদান কি, মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা হলো কি, এই সেলুলোজটা হলো এক ধরনের কার্বোহাইড্রেট, তাই না? এই সেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজন, ঠিক আছে? এর এক ধরনের কি অনু, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজন, এটা একটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে সেলুলোজ হচ্ছে এক ধরনের বিটা ডি গ্লুকোজের চেইন। এখন এই যে সেলুলোজ গুলো, এই অনেকগুলো সেলুলোজ একসাথে প্রায় 1000 থেকে 3000টা 1000 থেকে 3000টা সেলুলোজ অণু একটার সাথে আরেকটা যুক্ত হয়, ঠিক আছে? এই 1000 থেকে 3000টা সেলুলোজ অণু যখন একটার সাথে আরেকটা যুক্ত হয় তখন তারা একটা চেইন তৈরি করে। কি তৈরি করে? একটা সেলুলোজ চেইন তৈরি করে, এটা মাথায় রাখবা যে 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলিত হয়ে একটা সেলুলোজ চেইন তৈরি করে। ক্লিয়ার? এখন এই সেলুলোজ চেইন গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়। কয়টা একটার সাথে আরেকটা যুক্ত হয়? 100টা। এই 100টা সেলুলোজ চেইন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করবে? একটা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে। এই যৌগটার নাম ক্রিস্টালাইন
মাইসেল। ঠিক আছে, তাহলে আমি বললাম যে আমার কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ গুলো 1000 থেকে 3000টা যখন একটার সাথে একটা যুক্ত হবে তখন তারা একটা চেইন তৈরি করবে। এই চেইনকে আমরা বলতেছি সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন 100টার মতো সেলুলোজ চেইন পরস্পরের সাথে যখন যুক্ত হবে তখন তাকে আমরা নাম বলতেছি ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকেই বলা হয় থাকে কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম এবং গাঠনিক একক। মনে রাখবা এই মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের, এটা কিন্তু এমসিকিউ তে খুবই আসে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম ও গাঠনিক একককে বলা হয় থাকে ক্রিস্টালাইন মাইসেলি। এখন দেখো এই যে মাইসেলিটা, এই 20টা মাইসেলি একটার সাথে আরেকটা যুক্ত হবে হয়ে কি তৈরি করবে, একটা মাইক্রোফাইব্রিল তৈরি করবে। কি তৈরি করবে, মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। এই যে মাইক্রোফাইব্রিল গুলো, এই মাইক্রোফাইব্রিল গুলো আবার একটার সাথে একটা যুক্ত হবে। কয়টা মাইক্রোফাইব্রিল একটার সাথে আরেকটা যুক্ত হবে, 250টা মাইক্রোফাইব্রিল একটার সাথে আরেকটা যুক্ত হবে হয়ে কি তৈরি করবে, একটা ম্যাক্রোফাইব্রিল। মনে রাখবা মাইক্রো মানে ক্ষুদ্র আর ম্যাক্রো মানে হচ্ছে কি বৃহত্তম। অর্থাৎ এরা তৈরি করবে একটা মাইক্রোফাইব্রিল থেকে একটা ম্যাক্রোফাইব্রিল। এরা 250টা মাইক্রোফাইব্রিল অনুযুক্ত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করবে। এই ম্যাক্রোফাইব্রিল গুলো অনেকগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করবে, ফাইবার বা তন্তু তৈরি করবে এবং এই তন্তুগুলো একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা কোষ প্রাচীর তৈরি করবে। আমি আবার একটু বুঝাই দিই, দেখো 1000 থেকে 3000 সেলুলোজ যুক্ত একটা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন যুক্ত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসেলি, 20টা মাইসেলি যুক্ত একটা মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল যুক্ত একটা ম্যাক্রোফাইব্রিল। আর এই ম্যাক্রোফাইব্রিল গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি করে, একটা ফাইবার বা তন্তু তৈরি করে। এটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখন তোমাকে জানতে হবে যে কোষ প্রাচীরের কাজটা আসলে কি। তুমি বুঝতেই পারতেছো যে কোষ প্রাচীর যেহেতু একটা কোষের বাইরের দিকে থাকে এবং এটা একটা জড় উপাদান, তাহলে নিশ্চয়ই কোষের দৃঢ়তা প্রদান করা এবং কোষের বাইরের আঘাত থেকে ভিতরের বস্তুগুলোকে রক্ষা করা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান কাজ। এটা একটু জানবা, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা মূলত কোষ ঝিল্লি নিয়ে সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব। আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিক সম্পর্কে জানার চেষ্টা করব, একদম বেসিক থেকে খুঁটিনাটি যত যা আছে, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, যা মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো ভার্সিটির অ্যাডমিশন বা ইন্টারের যে কোনো পরীক্ষা আমাদের জন্য উপযোগী হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।